মানুষের মস্তিষ্ক একসাথে ঠিক কতগুলো তথ্য মনে রাখতে পারে? মানে যখন জীবন মৃত্যুর ফয়সালা ঝুলে থাকে মাত্র কয়েক সেকেন্ডের একটা সিদ্ধান্তের উপর। হুম খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু আসলে এর উত্তর খুঁজতে গেলেই আমরা বুঝতে পারি যে আধুনিক সভ্যতা ঠিক কত বড় একটা সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এই সংকটটা তো মূলত তথ্য বিস্ফোরণের সংকট, তাই না? একদম তাই। মানে মানুষের জ্ঞান আর প্রযুক্তি এখন এতই এগিয়ে গেছে যে একজন মানুষের পক্ষে সবকিছু মনে রাখা ফিজিক্যালি বা শারীরিকভাবেই অসম্ভব হয়ে পড়েছে। রাইট। আর ঠিক এই জায়গাটিতেই আমাদের আজকের এই গভীর আলোচনার বা ডিপ ডাইভের মূল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, আজকের এই বিশেষ ডিপ ডাইভে আমরা অতুল গাওয়ান্ডের বিখ্যাত বই দ্য চেকলিস্ট ম্যানিফেস্টো নিয়ে কথা বলবো। অসাধারণ একটা বই। সত্যি, আমাদের মূল লক্ষ্য হল আধুনিক বিশ্বের এই তীব্র জটিলতা আর ডেটা ওভারলোডের মধ্যে কিভাবে অতি সাধারণ একটা কাগজের তালিকার সাহায্যে মারাত্মক সব ভুল এড়িয়ে চলা যায় সেটা বোঝা। তবে আলোচনার গভীরে যাওয়ার আগে লেখক অতুল গাওয়ান্ডের পরিচয়টা একটু দেওয়া দরকার। হ্যাঁ, ওনার ব্যাকগ্রাউন্ডটা জানা খুব জরুরি। উনি বোস্টনের ব্রিঘাম অ্যান্ড উইমেন্স হসপিটালের একজন জেনারেল সার্জন, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর আর ম্যাকার্থার ফেলো। এর আগে ওনার লেখা বেটার এবং কমপ্লিকেশনস বইগুলো বেশ সাড়া ফেলেছিল। কিন্তু আমার সবচেয়ে বড় কৌতূহলের জায়গা হল এর সমাধানটা নিয়ে। মানে চিকিৎসা বিজ্ঞানে আজ এত উন্নতি, এআই থেকে রোবোটিক্স সব আমাদের হাতের মুঠোয়, সেখানে শুধু একটা কাগজের তালিকা বা চেকলিস্ট কিভাবে মানুষের জীবন বাঁচাতে পারে, এটা আসলে কিভাবে সম্ভব? এর পেছনের কারণটা বুঝতে হলে মানব ইতিহাসে ব্যর্থতার যে রূপান্তর, মানে মানুষ কেন ব্যর্থ হয় সেই প্যাটার্নটা বুঝতে হবে। একটা লম্বা সময় ধরে মানুষের ব্যর্থতার মূল কারণ ছিল অজ্ঞতা বা ইগনোরেন্স। মানে আমরা আসলে জানতামই না যে কি করতে হবে, রাইট? একদম। ধরুন ১৯৫০-এর দশকে যদি কারো হার্ট অ্যাটাক হতো, ডাক্তারদের আসলে খুব বেশি কিছু করার ছিল না। রোগীকে শুধু পর্যবেক্ষণে রাখা হতো। এমনকি তখন হাসপাতালে শুয়ে ধূমপান করার মতো অদ্ভুত নিয়মও চালু ছিল। বাপরে, হাসপাতালে শুয়ে স্মোকিং! হ্যাঁ, কারণ চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান তখন খুবই প্রাথমিক পর্যায়ে ছিল। কিন্তু এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমাদের কাছে প্রায় ১৩,৬০০টি রোগ বা সিনড্রোমের নাম জানা আছে। ১৩,৬০০? হ্যাঁ, আর এগুলোর চিকিৎসার জন্য ৬,০০০-এর বেশি ঔষধ আর ৪,০০০-এর মতো প্রসিডিওর বা চিকিৎসা পদ্ধতি আছে। আচ্ছা, এত বিপুল পরিমাণ তথ্য কোনো একক মানুষের মস্তিষ্কে রাখা তো আসলেই অসম্ভব। ঠিক, আর এই জন্যেই আধুনিক বিশ্বে ব্যর্থতার চরিত্র বদলে গেছে। এখন আমরা অজ্ঞতার কারণে ফেইল করি না, আমরা ফেইল করি অদক্ষতা বা ইনএপ্টিটিউডের কারণে। ইনএপ্টিটিউড মানে প্রয়োজনীয় সব জ্ঞান হাতের নাগালে থাকার পরও সেটা ঠিকমতো অ্যাপ্লাই করতে না পারা? হ্যাঁ, একজন সার্জন বা ইমার্জেন্সি টিমের উপর অবিশ্বাস্য রকমের চাপ থাকে। একসাথে ১৫-২০টা আলাদা ভেরিয়েবল মাথায় মেখে কাজ করতে গেলে মানুষের মস্তিষ্ক কগনিটিভ ওভারলোডের শিকার হয়। আর তখনই খুব সাধারণ কিন্তু জরুরি ধাপগুলো আমরা ভুলে যাই। এই কগনিটিভ ওভারলোড কিভাবে কাজ করে তার একটা ভয়াবহ উদাহরণ কিন্তু বইটিতে ছিল। ওই যে স্যান ফ্রান্সিসকোর একটা হাসপাতালের অপারেশন থিয়েটারের ঘটনাটা। হ্যালোউইন পার্টির রাতের ওই ঘটনাটা। হ্যাঁ, এক লোক আহত হয়ে হাসপাতালে আসে। সার্জনরা বাইরের ক্ষত দেখে দ্রুত ভেবে নেন যে এটা সাধারণ কোনো ছুরিঘাত। কিন্তু অপারেশন থিয়েটারে রোগীর শরীর কাটার পর দেখা যায় ভেতর থেকে গল গল করে প্রচুর রক্ত বেরিয়ে আসছে, আর ক্ষতটা প্রায় ১ ফুট গভীর। হ্যাঁ, কারণ লোকটাকে আসলে একটা বেয়নেট দিয়ে আঘাত করা হয়েছিল। রাইট, আর কেউ এটা জানতই না। এই ঘটনার সাইকোলজিক্যাল দিকটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এখানে সার্জনদের দক্ষতার কিন্তু কোনো অভাব ছিল না, কিন্তু তারা টার্গেট ফিক্সেশন বা টানেল ভিশনের শিকার হয়েছিলেন। তারা ক্ষতের চিকিৎসা করতে এত বেশি তাড়াহুড়ো করছিলেন যে অপারেশনের আগে মেডিকেল টিমের কেউই রোগীকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেননি যে ঠিক কী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মানে শুধু একটা সাধারণ প্রশ্ন করলেই হতো। একদম। এই একটা তথ্য জানা থাকলে পুরো মেডিকেল টিম সম্পূর্ণ ভিন্নভাবে প্রস্তুত থাকতে পারত। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক একটা স্মার্ট কিচেন আছে, রোবোটিক চপার, প্রিসিশন ওভেন সব আছে, কিন্তু রান্না করতে গিয়ে খাবারটা পুড়ে কয়লা হয়ে গেল। কারণ আপনি চুলা জ্বালানোর পর
তাপমাত্রা কমানোর বোতামটা চাপতেই ভুলে গেছেন। হা, দারুণ একটা উপমা। আসলে মানব মস্তিষ্ক চাপের মুখে এভাবেই আমাদের সাথে প্রতারণা করে। বছরের পর বছর অভিজ্ঞতা থাকার পরও একটা সাধারণ প্রশ্ন করতে ভুলে যাওয়াটা প্রমাণ করে যে শুধু মেমোরির উপর ভরসা করাটা কতটা বিপজ্জনক। আর এই স্মৃতিশক্তির সীমাবদ্ধতা ঢাকতেই তো চেকলিস্ট কাজ করে, তাই না? কিন্তু চেকলিস্ট বলতে আমরা সাধারণত যা বুঝি, মানে বিশাল কোনো ম্যানুয়াল বা গাইডবুক, ব্যাপারটা তো তা নয়। না, একেবারেই না। বোয়িং কোম্পানির এভিয়েশন চেকলিস্ট প্রণেতা ড্যানিয়েল বুরমান এ বিষয়ে খুব সুনির্দিষ্ট কিছু সূত্র দিয়েছেন। চেকলিস্ট পড়ে তো আর কাউকে প্লেন চালানো বা ওপেন হার্ট সার্জারি শেখানো যাবে না। মানে এটা ট্রেনিং ম্যানুয়াল না? ঠিক। এটা কাজ করে এক্সপার্টদের সাধারণ ভুলগুলো ঠেকানোর জন্য। বুরমানের মতে একটা কার্যকর চেকলিস্টের প্রধান কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে, যাতে এটা কাজের গতি কমিয়ে না দেয়, বরং কোয়ালিটি বাড়ায়। প্রথম নিয়মটা কি ছিল জানো? প্রথম সূত্রটা হলো একটা চেকলিস্টে শুধু 5 থেকে 9টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ থাকবে, এর বেশি নয়। আচ্ছা, 5 থেকে 9টাই কেন? কারণ আমাদের ওয়ার্কিং মেমোরির একটা লিমিট আছে। এর চেয়ে বেশি ধাপ থাকলে মস্তিষ্ক সেটা প্রসেস করতে হিমশিম খায়। বুরমান এই ধাপগুলোকে বলেন কিলার আইটেমস। কিলার আইটেমস মানে যেগুলো মিস করলে মারাত্মক বিপদ হতে পারে। একদম। যেমন অপারেশনের আগে রোগীর কোনো নির্দিষ্ট অ্যালার্জি আছে কিনা বা সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কিনা। দ্বিতীয়ত, একটা টাইম লিমিট থাকতে হবে। একটা আদর্শ চেকলিস্ট পড়তে 60 সেকেন্ড বা 1 মিনিটের বেশি সময় লাগা উচিত নয়। রাইট, কারণ 1 মিনিটের বেশি লাগলে সেটা আর ইমার্জেন্সি চেকলিস্ট থাকে না, সেটা তখন মনোযোগ নষ্ট করার একটা বিরল নথিতে পরিণত হয়। ঠিক। দীর্ঘ সময় ধরে কিছু পড়তে গেলে মানুষের মস্তিষ্ক শর্টকাট খোঁজার চেষ্টা করে। এরপর তৃতীয় সূত্রটা হলো কাজের মাঝে একটা নির্দিষ্ট বিরতি বা পজ পয়েন্ট থাকতে হবে। পজ পয়েন্ট মানে কাজ থামিয়ে চেক করা। হ্যাঁ, যেমন সার্জন ছুরি চালানোর ঠিক আগে পুরো টিম 1 মুহূর্তের জন্য থামবে এবং চেকলিস্ট মেলাবে। এটাকে হার্ড স্টপ বলা যায়। আর সবশেষে কাজের ধরন অনুযায়ী চেকলিস্ট 2 ধরনের হতে পারে। একটা হলো রিড ডু আর অন্যটা হলো ডু কনফার্ম। রিড ডুটা মূলত নতুন বা অপরিচিত কাজের জন্য, তাই না? একটা লাইন পড়া হবে আর সেই অনুযায়ী কাজ করা হবে। ঠিক ধরেছেন। আর ডু কনফার্ম হলো এক্সপার্টদের জন্য। তারা তাদের স্বাভাবিক কাজগুলো নিজেদের স্মৃতি আর অভিজ্ঞতা থেকে করে ফেলবেন, আর তারপর একটা বিরতি নিয়ে চেকলিস্ট দেখে নিশ্চিত করবেন যে কোনো গুরুত্বপূর্ণ ধাপ বাদ পড়ল কিনা। আচ্ছা, নিয়মগুলো তো খুবই গোছানো, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে বছরের পর পর পড়াশোনা করা সার্জন বা হাজার হাজার ঘন্টা আকাশে ওরা পাইলট, তাদের হাতে যদি এমন একটা কাগজের তালিকা ধরিয়ে দেওয়া হয়, এতে কি তাদের নিজস্ব বিচার বিবেচনা বা ক্রিয়েটিভিটি বাধাগ্রস্ত হবে না? তারা তো অনেকটা রোবটের মতো হয়ে যাবেন। অনেকেই প্রথমে এমনটাই ভাবে, কিন্তু ড্যানিয়েল বুরম্যান আর অতুল গাওয়ান্ডের গবেষণা এর সম্পূর্ণ উল্টোটা প্রমাণ করেছে। চেকলিস্ট মানুষকে রোবট বানায় না, বরং এটা কগনিটিভ অফলোডিংয়ের কাজ করে। কগনিটিভ অফলোডিং ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? মানে মানুষের ব্রেন একসাথে রুটিন কাজ আর জটিল সমস্যার সমাধান করতে পারে না। হাত ধোয়া, রক্তের ব্যাগ প্রস্তুত রাখা বা যন্ত্রপাতির হিসেব রাখা, এই সাধারণ কাজগুলোকে গাওয়ান্ডে বলেছেন ডাম্প স্টাফ। চেকলিস্ট যখন এই ডাম্প স্টাফগুলোর দায়িত্ব নিয়ে নেয়, তখন মানুষের ব্রেন অত্যন্ত জটিল বা অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুরোপুরি ফোকাসড থাকতে পারে। ও আচ্ছা, মানে চেকলিস্ট দক্ষতা কেড়ে নেয় না, বরং ব্রেনকে হাই লেভেল চিন্তাভাবনা করার জন্য স্পেস তৈরি করে দেয়। একদম তাই। আর এই কগনিটিভ অফলোডিং শুধু একক ব্যক্তির মেমোরি বাড়ায় না, এটা পুরো টিমকে একসাথে কাজ করতে সাহায্য করে। এই জায়গা থেকেই আসলে দ্য মিথ অফ দ্য লোন হিরো বা একক হিরোর ধারণাটা ভেঙে পড়ে। আধুনিক বিশ্বের জটিলতা কোনো একা হিরোর পক্ষে সামাল দেওয়া সম্ভব না। এর একটা বড় উদাহরণ তো হাডসন নদীতে 2009 সালের ওই বিখ্যাত প্লেন ক্র্যাশের ঘটনাটা। হ্যাঁ, মিডিয়া তো তখন ক্যাপ্টেন সলি স্যালেনবার্গেরকে ক্যাপ্টেন আমেরিকা উপাধি দিয়ে একক হিরো বানিয়ে ফেলেছিল। সবার ধারণা ছিল উনার গ্লাইডার চালানোর অভিজ্ঞতাই ওই 155 জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছে। কিন্তু ক্যাপ্টেন সালিন নিজেই তো পরে বলেছেন যে তিনি কোনো একা সুপার হিরো ছিলেন না। ঠিক, উনি বারবার বলেছেন যে ওই ল্যান্ডিংয়ের পেছনে ছিল নিখুঁত টিমওয়ার্ক আর চেকলিস্টের কঠোর অনুসরণ। প্লেনের ইঞ্জিনগুলোতে পাখির ঝাঁক আঘাত করার পর 2টো ইঞ্জিনই তো বিকল হয়ে গিয়েছিল,
তখন ককপিটের অবস্থা তো চরম বিশৃঙ্খল হওয়ার কথা। প্লেন নিচে নামছে আর সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় ছিল মাত্র ৩ মিনিট। হ্যাঁ, মাত্র ৩ মিনিট। এই প্রবল চাপের মধ্যে কগনিটিভ ফেলিয়ার হওয়াটাই সবচেয়ে স্বাভাবিক ছিল। কিন্তু উড্ডয়নের আগেই ক্যাপ্টেন সলি এবং কো পাইলট জেফ স্কাইলস, যারা ওই দিনই প্রথম একসাথে ডিউটি করছিলেন, তারা একটা চেকলিস্ট ধরে জরুরি অবস্থা নিয়ে আলোচনা করে রেখেছিলেন। আচ্ছা। তাই বিপদের মুহূর্তে স্কাইলস প্যানিক না করে সরাসরি চেকলিস্ট ফলো করে ইঞ্জিন রিস্টার্ট করার যান্ত্রিক চেষ্টাগুলো চালিয়ে যেতে থাকেন। আর এটা স্কাইলসকে ফোকাসড রেখেছিল। একদম। অন্যদিকে সাইলি জানতেন যে ইঞ্জিন রিস্টার্ট করার কাজটা স্কাইলস চেকলিস্ট ধরে নিখুঁতভাবে করছেন। তাই সাইলি তার ব্রেনের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পেরেছিলেন প্লেনটা কোথায় আর কিভাবে ল্যান্ড করানো যায় সেই সবচেয়ে জটিল সিদ্ধান্তটা নেওয়ার জন্য। ওয়াও! চেকলিস্ট তাদের শুধু প্যানিক করা থেকেই বাঁচায়নি, টিম হিসাবে তাদের কমিউনিকেশনকেও অসম্ভব জোরালো করেছিল। চিকিৎসা বিজ্ঞানেও তো এই কমিউনিকেশন গ্যাপ কমানোর জন্য WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই প্রজেক্টটা কাজ করেছিল। সেফ সার্জারি সেভস লাইফস প্রজেক্ট। হ্যাঁ, অতুল গাওয়ান্ডে সেখানে একটা বিশেষ চেকলিস্ট তৈরি করেছিলেন। আর এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধাপ ছিল হার্ডল বা অপারেশন শুরুর আগের ছোট্ট একটা পরিচয় পর্ব। এই হার্ডল ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। অপারেশন থিয়েটারে তো অনেক সময় নার্স, অ্যানেস্থিজিওলজিস্ট আর সার্জনরা একে অপরের নাম পর্যন্ত জানেন না, রাইট? ঠিক। আর এর ফলে সেখানে একটা অদৃশ্য হায়ারার্কি বা ক্ষমতার দেওয়াল তৈরি হয়। ধরুন, একজন জুনিয়র নার্স দেখছেন যে একজন সিনিয়র সার্জন কোনো ভুল করছেন, কিন্তু নাম না জানা আর পদের পার্থক্যের কারণে ভয়ে তিনি কিছু বলতে পারেন না। এটা তো মারাত্মক ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, তাই গাওয়ান্ডে নিয়ম করলেন অপারেশন শুরুর আগে পুরো টিম কাজ থামিয়ে নিজেদের নাম আর দায়িত্ব নিয়ে পরিচয় পর্ব সারবে। সাইকোলজির ভাষায় একে অ্যাক্টিভেশন ফেনোমেনন বলা হয়। মানে একবার কথা বললে জড়তাটা কেটে যায়। একদম। যখন কোনো জুনিয়র স্টাফ একবার নিজের নাম উচ্চারণ করে কথা বলার সুযোগ পান, তখন পরবর্তীতে অপারেশনের মাঝে কোনো ভুল দেখলে তার কথা বলার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এটা অপারেশন থিয়েটারে একটা সাইকোলজিক্যাল সেফটি তৈরি করে। একে অপরের নাম জানা আর শুরুর দিকের এই ছোট আলোচনার প্রভাব যে এতটা বিশাল হতে পারে, সেটা ডেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, বিশ্বের ৮টি হাসপাতালে এই চেকলিস্ট পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। এর মধ্যে ওয়াশিংটন ইউনিভার্সিটি হসপিটালের মতো অত্যাধুনিক হাসপাতালও ছিল, আবার তানজানিয়ার একটা গ্রামের হাসপাতালও ছিল। আর ফলাফলটা কি ছিল? মাত্র ৩ মাস পর দেখা গেল প্রতিটি হাসপাতালে সার্জারি পরবর্তী জটিলতা গড়ে ৩৬% কমে গেছে, আর মৃত্যুর হার ৪৭% কমে গেছে। ৪৭%? মৃত্যুর হার প্রায় অর্ধেক কমে যাওয়া তো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটা যুগান্তকারী ব্যাপার। আসলেই তাই। মানে হাই প্রেশার এনভায়রনমেন্টে টিমের সবার সাথে এই হার্ডল বা আগে থেকে কথা বলে নেওয়ার চর্চাটা খুবই কার্যকরী। কিন্তু আমার একটা খটকা আছে। আগে থেকে ঠিক করা রুটিন কাজের ক্ষেত্রে চেকলিস্ট ভালো কাজ করলেও এমন কিছু পরিস্থিতি তো থাকে যা সম্পূর্ণ অপ্রত্যাশিত, যেখানে ভাবার কোনো সময় নেই। এমন চূড়ান্ত ইমার্জেন্সিতে কি এই কাগজের তালিকা কাজ করে? এই প্রশ্নটার খুব সুন্দর একটা উত্তর আছে। অস্ট্রিয়ার আল্পস পর্বতের কাছের একটা অবিশ্বাস্য ঘটনায় সেখানে একটা ৩ বছরের ছোট মেয়ে পিকনিকে গিয়ে বরফ গলা পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। ৩০ মিনিট পানির নিচে? হ্যাঁ, রেস্কিউ টিম যখন তাকে পায় তার শরীরের তাপমাত্রা নেমে এসেছিল ৬৬ ডিগ্রি ফারেনহাইটে। তার কোনো পালস ছিল না, শ্বাস ছিল না, চোখের মনি আলোতে কোনো রিয়্যাক্ট করছিল না, মানে ব্রেইন ডেড হওয়ার লক্ষণ। প্রায় ১.৫ ঘণ্টা তার শরীরে কোনো অক্সিজেন বা রক্ত চলাচল ছিল না। ১.৫ ঘণ্টা? চিকিৎসা বিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী তো কয়েক মিনিট ব্রেনে অক্সিজেন না গেলেই পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। সেখানে ১.৫ ঘণ্টা তো একটা অসম্ভব দীর্ঘ সময়। ঠিক। মেয়েটিকে সরাসরি হাসপাতালে নিয়ে কার্ডিওপালমোনারি বাইপাস মেশিনের সাথে যুক্ত করা হয়। শরীর গরম করার পর যখন তাপমাত্রা ৭৬ ডিগ্রিতে পৌঁছায়, তখন তার হার্ট আবার বিট করতে শুরু করে। কিন্তু পুকুরের নোংরা পানিতে ফুসফুস এতই ভর্তি ছিল যে সাধারণ ভেন্টিলেটর কাজ করছিল না। তাহলে তখন তারা কি করল? তখন কৃত্রিম ফুসফুস বা একমো মেশিন ব্যবহার করার জন্য তার বুক ওপেন করে সরাসরি হার্টের সাথে টিউব লাগানো হয়। ব্রেনের ফোলা কমানোর জন্য মাথার খুলিতেও ফুটো করতে হয়েছিল। এই পুরো কাজটা করতে ডজন ডজন বিশেষজ্ঞের প্রয়োজন হয়েছিল। সামান্যতম ভুল হলেই মেয়েটা বাঁচত না। কিন্তু ২ বছর পর টেস্ট করে দেখা যায় মেয়েটি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছে।
বাপরে, এই অসম্ভবকে সম্ভব করার পেছনের মেকানিজমটা আসলে কি ছিল? ডক্টর মার্কাস থ্যালম্যান, যিনি এই টিমের লিডার ছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে এমন চরম ইমার্জেন্সিতে ডাক্তাররা ইমোশনাল প্যানিক আর কগনিটিভ ওভারলোডের শিকার হবেন। তাই উনি একটা মাস্টার স্ট্রোক খেলেছিলেন। কি সেটা? উনি এমার্জেন্সি চেকলিস্টটা কোনো চিকিৎসকের হাতে দেননি। উনি সেটা দিয়েছিলেন রেস্কিউ টিম আর টেলিফোন অপারেটরদের হাতে। টেলিফোন অপারেটরদের হাতে কেন? কারণ একজন টেলিফোন অপারেটর তো মৃত্যুপথযাত্রী শিশুটিকে চোখের সামনে দেখছেন না, তিনি ইমোশনালি ডিট্যাচড থাকতে পারেন। রেস্কিউ টিম জানানো মাত্রই অপারেটর চেকলিস্ট ধরে নিখুঁতভাবে সমন্বয় শুরু করেন। কোন কোন বিশেষজ্ঞকে বাড়ি থেকে ডাকতে হবে, বাইপাস মেশিন রেডি করতে হবে কিনা, রক্ত প্রস্তুত আছে কিনা, সবকিছু অপারেটর নিশ্চিত করেন। ও আইসি। ফলে রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই পুরো সিস্টেম এক নিখুঁত যন্ত্রের মতো প্রস্তুত হয়ে থাকে। ডাক্তারদের আর লজিস্টিক্স নিয়ে ভাবতে হয় না, তারা সরাসরি চিকিৎসায় মনোযোগ দিতে পারেন। একদম। চেকলিস্ট শুধু স্মৃতি ধরে রাখে না, এটা চরম বিশৃঙ্খল সিস্টেমকেও শৃঙ্খলায় নিয়ে আসে। সত্যি অসাধারণ একটা গল্প। তো এতক্ষণ আমরা সার্জন, পাইলট বা ইমার্জেন্সি রেস্কিউ টিমের কথা জানলাম। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা যারা সাধারণ মানুষ, দৈনন্দিন জীবনে বা ভিন্ন ভিন্ন পেশায় আমরা এটা কিভাবে প্রয়োগ করতে পারি? গাওয়ান্ডে দেখিয়েছেন যে এর ব্যবহার কিন্তু সার্বজনীন। যেমন বোস্টনের বিখ্যাত রিয়াল্টো রেস্তোরাঁর শেফ জোডি অ্যাডামস তার রান্নাঘরের প্রতিটি রেসিপিকে একটি চেকলিস্ট হিসেবে ব্যবহার করেন। খাবার কাস্টমারের টেবিলে যাওয়ার আগে প্লেটিং, সস বা গার্নিশিং ঠিক আছে কিনা তা একটা ফাইনাল চেকলিস্টের মাধ্যমে মেলানো হয়। আচ্ছা, আর অন্যান্য পেশায়? ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রেও এর ব্যবহার আছে। কুক ছদ্মনামের একজন বিলিয়নিয়ার ইনভেস্টর তার ডে 3 চেকলিস্ট ব্যবহার করেন। কোনো কোম্পানিতে বিনিয়োগের প্রাথমিক উত্তেজনা যখন 3 দিন পর কমে যায়, তখন তিনি একটা চেকলিস্ট ধরে কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্টের একদম ভেতরের দিকের ফুটনোটগুলো চেক করেন। আচ্ছা, ফুটনোট কেন? কারণ এনরনের মতো বড় বড় ফ্রড কোম্পানিগুলো তাদের লুকানো ঋণ এই ফুটনোটেই লুকিয়ে রাখে। চেকলিস্ট তাকে ইমোশনাল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায় আর নিখুঁত ডেটা অ্যানালাইসিস করতে বাধ্য করে। এই দৈনন্দিন প্রয়োগটাকে আমি একটা পরিচিত ধারণার সাথে মেলাতে পারি। আধুনিক স্মার্টফোনে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ চলতে থাকলে ফোনটা স্লো হয়ে যায়, তাই না? তখন একটা র্যাম ক্লিনার অ্যাপ ব্যবহার করে মেমোরি ফাঁকা করলে ফোনটা আবার ফাস্ট কাজ করে। মানুষের ব্রেনের ক্ষেত্রে চেকলিস্ট ঠিক এই র্যাম ক্লিনারের কাজটাই করে। সাধারণ কাজগুলোর দায়িত্ব চেকলিস্টে ছেড়ে দিলে ব্রেন অনেক ফাস্ট আর ক্রিয়েটিভলি কাজ করতে পারে। একদম পারফেক্ট উপমা। আর যারা শুনছেন তারা খুব সহজেই দৈনন্দিন জীবনের এর প্রয়োগ করতে পারেন। যেমন ধরুন, যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন, কোনো ভিডিও পাবলিশ করার আগে ডেসক্রিপশন, লিঙ্ক বা থাম্বনেল ঠিক আছে কিনা তার জন্য একটা চেকলিস্ট রাখতে পারেন। হ্যাঁ, অথবা অফিসে কোনো গুরুত্বপূর্ণ ইমেল পাঠানোর আগে অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে কিনা, বানান ঠিক আছে কিনা সেটারও চেকলিস্ট থাকতে পারে। এমনকি কোথাও ঘুরতে যাওয়ার আগে প্যাকিং করার জন্য একটা চেকলিস্ট থাকলে চার্জার বা জরুরি ওষুধ ভুলে যাওয়ার মতো সমস্যাগুলো এড়িয়ে চলা যায়। ঠিক, আমাদের মেনে নিতে হবে যে আমাদের স্মৃতি সবসময় নিখুঁত নয়। চেকলিস্ট সেই অপূর্ণতা ঢেকে দিয়ে কাজের মানকে একদম প্রফেশনাল পর্যায়ে নিয়ে যায়। দারুণ। তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই আলোচনার মূল বিষয়গুলো আমি সংক্ষেপে একটু মনে করিয়ে দিই। প্রথমত, আধুনিক দুনিয়ার বিপুল তথ্য আমাদের শুধু স্মৃতিশক্তির ওপর নির্ভরশীল থাকার জন্য অনেক বেশি জটিল। এখন অজ্ঞতার চেয়ে অদক্ষতাই ভুল হওয়ার প্রধান কারণ। হ্যাঁ, আর দ্বিতীয়ত 5 থেকে 9টি কিলার আইটেম সম্বলিত ছোট চেকলিস্ট, যা 1 মিনিটের মধ্যে পড়া যায়, সেটা যে কোনো বড় বিপর্যয় ঠেকাতে পারে। এটা মানুষকে রোবট বানায় না, বরং কগনিটিভ অফলোডিংয়ের মাধ্যমে মস্তিষ্ককে জটিল কাজের জন্য প্রস্তুত করে। রাইট। আর তৃতীয়ত, হাই প্রেশার সিচুয়েশনে একা হিরো হওয়ার চেষ্টা না করে টিম হাডলের মাধ্যমে কমিউনিকেশনের দেয়াল ভেঙে ফেলাটা অত্যন্ত জরুরি। একদম। তো যারা শুনছেন তাদের জন্য একটা চিন্তার খোরাক দিয়ে আজকের এই ডিপ ডাইভ শেষ করি। একটু ভেবে দেখুন তো, যেখানে আকাশে প্লেন চালানো বা ওপেন হার্ট সার্জারির মতো জীবন মরণ খেলায় বিশ্বমানের পাইলট বা সার্জনরা তাদের ইগো দূরে সরিয়ে একটা সাধারণ কাগজের তালিকার ওপর ভরসা করছেন, সেখানে সাধারণ ব্যক্তিগত বা পেশাগত জীবনে শুধু নিজেদের স্মৃতির ওপর অতি আত্মবিশ্বাসী হয়ে আমরা কি বড় কোনো ব্যর্থতার ঝুঁকি নিচ্ছি না? খুব গভীর একটা প্রশ্ন।
যদি আজকের এই আলোচনা আপনাদের চিন্তার জগতে একটু হলেও নাড়া দিয়ে থাকে আর নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়, তবে আরও এমন চমৎকার সব বইয়ের বিশ্লেষণ আর ইনসাইট পেতে ইংলিশে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এতক্ষণ সাথে ছিলেন, আপনাদের অমূল্য সময়ের জন্য অনেক ধন্যবাদ। জীবনকে আরও গোছানো এবং ভুলমুক্ত করতে আজ থেকেই প্রয়োজনীয় কাজগুলোর জন্য একটা ছোট চেকলিস্ট তৈরির চর্চা শুরু হোক। ভালো থাকবেন সবাই।